হাবিবা আদফিয়া পরে নিয়ে আসতে নাই সাইন ইন করতে হবে ডিরেক্ট অ্যাক্সেস করতে দিলে এমনই করে আগে GitLab লেখেন gitlab.com আসে তো আমি এখন ভিতরে হিউম্যান প্রুভ করেন স্যার এটা থেকে আসলেও স্যার ডিটেক্ট করতে পারে ওই আসে স্যার আগে হ্যাঁ GitLab/then নূর ক্লাস এরকম হ্যাঁ 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 এরকম এইটা আসে তারপর স্যার এই যে এখানে পেজেস আছে এখানে ওই যে ওই যে GitLab পেজেস স্যার হ্যাঁ 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 আচ্ছা পানি না কি একটা টিউটোরিয়াল দেখেন জিতনা দিয়ে তো আপনি যেটা দেখেন এটা আমারে দেখাইছিল জিহাদ তো লাস্ট ক্লাসে আমরা কি দেখছিলাম এসআরএস আই থিঙ্ক এত বড় স্লাইড ভাই তো তাহলে জি স্যার এসআরএস ল্যাব ক্লাস ছিল লাস্টে ল্যাবটা ছিল লাস্টে এসএম আমরা দেখছি তারপরে আর হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম দেখছিলাম আমরা না স্যার ওটাই বাকি ছিল ওটা বাকি ছিল ইউজ কেস ডায়াগ্রাম বাদ ছিল সময় ছিল থিওরিতে পড়াইছিলেন ও থিওরিতে পড়াইছে তো ল্যাবে হচ্ছে বুধবারে করব এই জন্যই স্যার দুইটা একসাথে দিয়ে এখন দিয়ে না স্যার না না ওটা না দিয়ে খায় স্যার কেমনে দিবেন না ইউজ কেস তো করেই ফেলছে দেখা গেছে না না স্যার না দেখে হয় না স্যার পার্মানেন্ট হোয়াইট বোর্ড দেখে লিখে ফেলছিল না তাই মনে হয় ওকে অ্যালকোহল তো আজকের টপিক হইতেছে সিস্টেম প্রসেস এন্ড ডেটা মডেলিং ওকে এটা হচ্ছে আজকের টপিক তো আজকে আমাদের তিনটা টপিক প্রসেস মডেলিং আর হচ্ছে টিএলটি ইআরবিটা হয়তো বা কভার করতে পারি নাও পারি দেখা যাক টাইম লাস্ট ক্লাসে আমরা যে দেখছিলাম সেটা হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম লাস্ট থিওরিতে মনে আছে আমাদের একটা অ্যাক্টর রাখতে হইতো আজমানের কাটছিলাম মাথা দিয়ে একটা দাগ দিছিলাম হাত দিছিলাম পা দিছিলাম ঠিক আছে সেটাকে আমরা বলতেছিলাম আমাদের ইউজ কেস ডায়াগ্রাম তো এতটুকু পর্যন্ত আমরা কাজ করছিলাম যেখান থেকে আমরা জানতাম যে আমাদের ইউজাররা কি করতে চাচ্ছে কি কি ফাংশনালিটিসগুলো ছিল সেই জিনিসগুলো আমরা আসলে ইউজ কেস থেকে জানতাম আজকে আমাদের টার্গেট হতেছে ডিএফডি বানানো যেটা ডেটা ফ্লো ডায়াগ্রাম বলি যে এটা ডিফাইন করতেছে যে সিস্টেমের ভিতরে আমরা ঢুকতেছি এত কিন্তু আমরা ইউজারের পার্সপেক্টিভে দেখতেছিলাম যে অ্যাক্টর সেটা করবে আচ্ছা এখন অ্যাক্টর ভিতরে আসলে কিভাবে কাজ করবে সেটাকে আসলে আমরা দেখব সিস্টেমের ভিতরে আমরা আজকে ঢুকবো যে ডেটাটা কিভাবে কাজ করতেছে কিভাবে প্রসেস হচ্ছে আর ইআরডি যেটা আমরা লাস্টে দেখবো সেটা হচ্ছে ইআরডি ডায়াগ্রাম যেটা আপনারা ডেটাবেস ডিজাইন যারা করতেন অথবা করবেন তারা অনেকটা দেখছেন হয়তো বা তো ইআরডিতে আমি একটু ফোকাস করুন দিব যেহেতু এটা ডেডিকেটেড একটা ক্লাস আছে ইআরডিতে সো ইআরডিতে ডেটাটা কী হবে ডেটাবেসে ডেটা কীভাবে সেভ হবে সেই স্ট্রাকচারটা কীভাবে বানাইতে হবে কীভাবে বুঝবো সেই জিনিসটা আসলে আমরা এখানে দেখবো সো এটা হচ্ছে টপিক একটা ডিআরটি আর একটা ইআরডি ঠিক আছে তো এখন আসে হচ্ছে আমাদের মডেলিং প্রসেসটা কি প্রসেসটা হইতেছে যে একটা এক্সিকিউশন কিভাবে হচ্ছে যে আমরা কি করলাম আমরা চেক আউট করতেছি কমার্সের ক্ষেত্রে আমরা চেক আউট করি ইউজার ফর্ম ফিল আপ করে প্রোডাক্ট সিলেক্ট করে চেক আউটে ক্লিক করে তারপর চলে গেল এটা আমরা ইউজার বিহেভিয়ার থেকে দেখতেছি তো এই যে ইউজার একটা ফর্ম পাস করতেছে যে আমার নাম এটা আমার অ্যাড্রেস এটা এখানে কুরিয়ার হবে তো এই যে একটা ডেটা প্রোভাইড করলো এই ডেটাটা তো আমি যখন চেক আউটে ক্লিক করলাম ভিতরে বিভিন্ন কিছু চেক হয়ে ভিতরে যে ডেটাবেসে সেভ হচ্ছে এই যে প্রসেস একটা
যে আমার প্রথমে এটা কি বলে, মনে করেন এটিএম এর কথা চিন্তা করি, এটিএম এ আমার প্রথমে ভেরিফাই পিন করতে হবে, টাকা আসছে কিনা চেক করতে হবে, ভিতরে যে পাস্ট প্রসেসগুলো, এই জিনিসগুলোকে আমরা বলতেছি যে প্রসেস মডেলিং। যে এই জিনিসটা কীভাবে পাস হবে, প্রথমে আমি ভেরিফাই পিন করবো নাকি প্রথমেই টাকা দিয়ে দিব, সেটা করা যাবে না। যখন ইউজার পিন দিল যে আমি টাকা চাই, তো আমার অনেকগুলো প্রসেস আছে যে পিন সঠিক কিনা, আমার টাকা অ্যাভেলেবল আছে কিনা, সিস্টেমে টাকা আছে কিনা, এক্সেট্রা অনেকগুলো প্রসেস আছে। তো লাস্টে শুধুমাত্র পিন দিলাম, টাকা চলে আসলো, এটা তো আমার প্রসেস না। এই পুরো জিনিসটাকে আমরা বলতেছি এই প্রসেস মডেলিং, যে আমরা কিভাবে একটা সিস্টেম কাজ করতেছে, হাউ দ্য সিস্টেম ওয়ার্কস ইন্টারনালি, সেটা হইতেছে আমরা এই প্রসেস মডেলিংয়ের মাধ্যমে দেখবো। ঠিক আছে, এবং এটাকে ভিজুয়ালাইজ করে দেখবো ডায়াগ্রাম আঁকার মাধ্যমে, যে অ্যাক্টর যেভাবে আঁকছিলাম ইউজ কেস, সেরকমভাবে এইটার ক্ষেত্রে কীভাবে আমরা ডায়াগ্রাম দিয়ে বুঝতে পারি সেটা দেখবো। বা এই যে ডাটা মুভমেন্ট, যে একটা সিন থেকে আরেকটা সিনে, বা এই যেটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যে মুভ করতেছে, ওয়ার্ক ফ্লোটা যে মুভ করতেছে, এইটা কীভাবে ডেটাটা মুভ হচ্ছে, কী ডেটা মুভ হচ্ছে, এই জিনিসটাকে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে বোঝার চেষ্টা করব। এটাকে আমরা বলতেছি প্রসেস মডেলিং। ক্লিয়ার? তো আজকে হচ্ছে আমরা সিস্টেমের ভিতরে ঢুকবো। তো এটার একটা পার্ট হচ্ছে ডিএফডি, যেটাকে বলতেছি ডেটা ফ্লো ডায়াগ্রামস। ডেটা ফ্লো করতেছে, ডেটা মানে হচ্ছে আমাদের যে ইনফরমেশনগুলো আমরা কালেক্ট করতেছি ইউজার থেকে, সেই জিনিসগুলো যে একটা জায়গা থেকে একটা জায়গায় যাচ্ছে, সেইটার ডায়াগ্রামটাই হচ্ছে এটা। তো এইখানে আমাদের একটা কনসেপচুয়াল ফ্লো মডেল দেওয়া আছে। এটা হচ্ছে এক্সটার্নাল সোর্স, যেখান থেকে আমার ইনপুট আসতেছে, সেটা ইউজার হইতে পারে, পেমেন্ট গেট মেথড হইতে পারে, ব্যাংক হইতে পারে, যে কোনো কিছু যেখান থেকে আমার ডেটা আসতেছে। দেন হতেছে একটা প্রসেস, আমি ভিতরে কিছু কোড লিখছি বা কিছু একটা ফাংশনালিটিস আছে যেটা আমাদের লিখতে হবে, এবং এই ডেটাটা প্রসেস হওয়ার পরে আমার কি হচ্ছে, সেভ হচ্ছে কোন একটা ডেটাবেসে, কোন একটা টেবিলে, কোন এক জায়গায় সেভ হচ্ছে। তো ইউজার আমাকে কোন একটা ডেটা প্রোভাইড করতেছে যে ইনপুট হিসেবে, দেন এটা আমি ডেটাবেসে প্রসেস করতেছি, ডেটাটা নিয়ে কোনো কিছু কাজ করতেছি, ক্যালকুলেশন করতেছি, ভ্যালিডেশন করতেছি, হোয়াটএভার কিছু না কিছু করতেছি এই ডেটাটাকে, এবং তারপর এটাকে সেভ করতেছি। আবার কোনো সময় আমরা ডেটাটা ডেটাবেস থেকে আবার প্রসেস মানে রিটার্ন করে নিয়ে আসি, ইউজারকে দেখানোর জন্য আবার রিটার্ন করেও নিয়ে আসি, ডেটাবেস থেকে নিয়ে আসি, একবার ডেটাবেসে পাঠাই, আবার ডেটাবেস থেকেও দেখার জন্য নিয়ে আসি। তো এইটাকেই হচ্ছে একটা ডেটা ফ্লো ডায়াগ্রাম আমরা বলি, যে কীভাবে একটা ডেটা ফ্লো করতেছে। এটা চারটা মেইন কম্পোনেন্ট আছে। প্রথম কম্পোনেন্ট হচ্ছে এক্সটার্নাল এন্টিটি। এক্সটার্নাল এন্টিটি কারা? যারা হইতেছে ডেটা প্রোভাইড করবে, মনে করেন স্টুডেন্ট, অ্যাডমিন বা পেমেন্ট গেটওয়ে, যে কোনো কিছু আর কি, যারা আমাদেরকে মেনলি ডেটাটাকে প্রোভাইড করতেছে, ইনপুট দিতেছে, সিস্টেমে ইনপুট প্রোভাইড করতেছে, তাদের এই ডেটা ফ্লো ডায়াগ্রামে তারা হচ্ছে মেইন পার্ট। কারণ ইনপুট না আসলে আমার এটা কোনো প্রসেস হবে না। সো দ্যাটস ওয়াই এক্সটার্নাল সোর্স বলি তাদেরকে, অথবা এক্সটার্নাল এন্টিটি আমরা তাদেরকে বলি। এরপর হচ্ছে ট্রান্সফর্ম প্রসেস। ডেটাটা আমার কাছে আসলো, এই ডেটাটাকে আমরা নিয়ে কাজ করি। আপনি ক্যালকুলেটরে 1 চাপ দিলেন, প্লাস দিলেন, 2 দিলেন, ঠিক আছে, এই যে ইকুয়ালে ক্লিক করলেন, কি হইতেছে, আমার একটা প্রসেস হইতেছে। এই যে 1 + 2 = 2 দিলেন, এটা একটা ডেটা, এই ডেটাটা আমরা কি করতেছি, প্রসেস করতেছি। 1 এবং 1 + 2 যোগ করে কিছু একটা ইউজারকে দেখাইতে হবে, কোনো একটা কাজ আমার হচ্ছে, একটা প্রসেস হচ্ছে ভিতরে, যে 3 ইউজারকে দেখাবো, সেটাই হইতেছে আমার ট্রান্সফর্ম প্রসেস। তো এই প্রসেসটাকে আমরা হইতেছে বিভিন্ন নাম্বারিং দিয়ে দেখি, এই নাম্বারগুলো আমরা পরে দেখবো যে কীভাবে আসলে নাম্বারিং করতে হয়। তো এইটা হইতেছে মেইন পার্ট। আর অ্যারো দিয়ে আমরা হইতেছে আমরা ডেটার ফ্লো মুভমেন্টটা দেখি, যে ডান থেকে বামে যেতেছে, এখান থেকে এখানে যেতেছে, যেদিকে যাচ্ছে ডেটাটা, এই মুভমেন্টটা আমরা এই ডেটা এই অ্যারোর মাধ্যমে, ডিরেকশনাল অ্যারোর মাধ্যমে দেখি, যেদিকে অ্যারো যাচ্ছে সেদিকে ডেটাটা যাচ্ছে। আর ডেটা স্টোর হচ্ছে ডেটাবেস হইতে পারে, ফাইল হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, যেখানে আমার ডেটাটা স্টোর হইতেছে, ডেটাটা এখান থেকে এই ডাইরেকশনের মাধ্যমে যে এই ডেটাটা কোথায় স্টোর হইতেছে। তো সাধারণত এক্সটার্নাল এন্টিটিগুলোকে আমরা এরকম রেক্টেঙ্গেল বা স্কোয়ার শেপে আঁকি, যে এইটা হচ্ছে রেক্টেঙ্গেল বা স্কোয়ার শেপ, দেখলে বুঝবো এটা একটা এন্টিটি, এখান থেকে ডেটা আসতেছে। সার্কেল মানে হচ্ছে প্রসেস, এটা মানে বোঝাচ্ছি যে একটা মেথড বা এখানে কোনো কিছু ডেটাটাকে নিয়ে প্রসেস হচ্ছে, এবং এই অ্যারো মানে হচ্ছে এই দিক থেকে ডেটাটা যাচ্ছে, এইখান থেকে এইখানে ডেটাটা যাচ্ছে। আর এটা হচ্ছে আমার ডেটাবেস, এটা এই দুইটা দাগ মানে বুঝবো হচ্ছে যে দুইটা দাগ মানে হচ্ছে এখানে হচ্ছে ডেটাবেস। এটা ডেটাবেস যে কোনো কিছু হতে পারে, ফাইলও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো এটা হচ্ছে, তো এই মেইন চারটা কম্পোনেন্ট আমার প্রয়োজন। যদি আমি ডিএফডি আঁকতে চাই, ডিএফডি ড্র করতে চাই, আমাকে এই চারটা জিনিস সম্পর্কে আমার জানতে হবে।
কার কোনো কনফিউশন আছে চারটা জিনিস নিয়ে? তো এই কথাগুলো এখানে বলা আছে যে এক্সটার্নাল এন্টিটি বা সোর্সটা কি, এটা আমাদের ডেটা প্রোভাইড করতেছে, এটা কারা, এটা কাস্টমার হতে পারে, সার্ভারও হতে পারে, কোনো একটা ডিপার্টমেন্ট হতে পারে, আমি যেই অ্যাঙ্গেল থেকে দেখবো সেই অ্যাঙ্গেলের লোকজন হচ্ছে যারা আমাদেরকে ডেটা প্রোভাইড করতেছে। এই হচ্ছে যে হোয়াট ডাটা দে সেন্ড অর রিসিভ, ডেটা সেন্ডও করতে পারে অথবা রিসিভও করতে পারে। এটা হচ্ছে প্রসেস, যে আমরা কোন প্রসেসটা নিয়ে কাজ করতে চাচ্ছি, যে এই ডেটাটা আসলো, এই ডেটাটা কোন প্রসেসে কাজ করবে। তো এইটাকে একটা নেমিং কনভেনশন আছে, আমরা বলি যে ভ্যালিডেট কার্ড, ক্যালকুলেট ট্যাক্স, এইরকম নাউন, ভার্ব প্লাস নাউন, এইভাবে হচ্ছে আমরা নেমিং কনভেনশনটা করি। জাস্ট আমরা প্রসেস বলি না, জাস্ট আমরা কার্ড ইনফরমেশন বলি না, আমাদের যে টাস্কটা, যে আমরা ভ্যালিডেট কার্ড করতে চাচ্ছি, ক্যালকুলেট ট্যাক্স করতে চাচ্ছি, এইভাবে ভার্ব প্লাস নাউন দিয়ে একটা নেমিং কনভেনশন আমরা ফলো করি লেখার ক্ষেত্রে, যে এই প্রসেসটা আমরা করতে চাচ্ছি। প্রত্যেকটা প্রসেসের একটা ইউনিক নাম্বার আছে, সেটা 1.0, 2.0, 1.1 এরকম একটা নাম্বারিং ফরম্যাট আছে, যেটা দেখে আমরা আসলে বুঝি যে কোন প্রসেসের কাজ চলতেছে, কিভাবে চলতেছে। এই জিনিসটা আমরা একটু পরে ডিটেলসে দেখবো যে কিভাবে এই নাম্বারিং করতে হয় বা ডায়াগ্রাম আঁকতে হয়। এটা হচ্ছে ডেটা মুভমেন্ট, যেটা বললাম যে একটা ডেটা আসতেছে। তো এই নেমিং কনভেনশনটা কি, যে আমার একটা সিস্টেম থেকে একটা সিস্টেমে ডেটা যাওয়ার ক্ষেত্রে আমরা বলি যে অর্ডার ডিটেলসে ডেটা আসতেছে, আমরা বলি পেমেন্ট ইনফরমেশন আসতেছে, ইউজার ইনফরমেশন আমার কাছে আসতেছে। তো এই যে ডেটা মুভমেন্ট যেটা হচ্ছে, সেই ডেটা মুভমেন্টগুলোকে আমরা সাধারণত নাউন বা নাউন ফ্রেজ দিয়ে বলি, যে কোন ডেটাটা আমার কাছে আসতেছে, অর্ডার ডিটেলস, ইউজার ইনফরমেশন, কার্ডের ইনফরমেশন, হোয়াটএভার, এইটাকে আমরা এইভাবে বলি। বুঝে গেছে? তার কোনো কনফিউশন? লাস্ট ওয়ান হচ্ছে ডেটা স্টোর। তো ডেটা স্টোরের ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা ডেটা থাকে, যে এটা ইনকামিং ফ্লো অথবা আউটগোয়িং ফ্লো। ইনকামিং মানে হচ্ছে আমরা বুঝাই যে আমার এটাকে আপডেট করতে হবে অথবা রাইট করতে হবে, ইনসার্ট অথবা আপডেট করতে হবে। যদি কখন আমাদের অ্যাড করতে হয়, আপডেট করতে হয়, মডিফাই করতে হয়, সেক্ষেত্রে ডেটা স্টোরের দিকে ডেটাটা আসতেছে বোঝায়। আর আউটগোয়িং ফ্লো মানে হচ্ছে যেটা ডেটাবেস থেকে যাচ্ছে, যাওয়া মানে হচ্ছে আমি রিট্রিভ করতেছি, কোনো একটা কুইরি করা হয়েছে, যেটা ডেটাবেস থেকে যাচ্ছে, এরকম কিছু বোঝায়। তো এটাকে আমরা সাধারণত স্টুডেন্টসের ডেটা বোঝায় বলি, ইনভয়েসেস বলি, ইনভেন্টরি বলি, এটা পুরো ফরম্যাটে বলি যে স্টুডেন্টসের ডেটা যাচ্ছে বা স্টুডেন্টসের ডেটা আসতেছে, এরকম আমরা সাধারণত বলে থাকি। বুঝে গেছে? তার কোনো কনফিউশন? তো এই হচ্ছে কোর কম্পোনেন্ট। তো সবার প্রথমে হচ্ছে আমাদের কনটেক্সট ডায়াগ্রাম সম্পর্কে জানতে হবে, যে আমরা একটা ডায়াগ্রাম ডিএফডি এখন আঁকতে যাচ্ছি। ডিএফডির ফার্স্ট পার্ট হইতেছে কনটেক্সট ডায়াগ্রাম, যেটাকে আমরা বলি লেভেল 0। লেভেল 0 হচ্ছে হাই লেভেলে বলি। আমরা যখন গুগল ম্যাপ ওপেন করি, গুগল ম্যাপ ওপেন করলে পরে আমাদেরকে সবার প্রথমে একটা কান্ট্রি ভিউ দেখায়, না একটা বড় একটা কান্ট্রি দেখায়। তারপর আমরা জুম করতেছি, জুম করতে করতে আস্তে আস্তে সিটি ভিউ, ইউনিভার্সিটি এরকম চলে আসে। তো একদম উপরের যে ভিউটা, সবার উপর থেকে যেটা দেখি, ওপেন করলাম, একদম উপরের থেকে দেখলাম যে ও আচ্ছা আমরা বাংলাদেশে আছি, আইটি ডিটেলসে যাই, ও আচ্ছা আমরা ঢাকায় আছি, আইটি ডিটেলসে যাই, আচ্ছা তেজগাঁতে আসলাম। এবং যত ডিটেলসে যাব তত আমরা ভিতরে ঢুকতেছি, তত লেভেল বাড়তেছে। তো এক লেভেল 0 মিনস হচ্ছে একদম উপরের লেভেল থেকে দেখতেছি, যে আমরা এই যে যখন উপর থেকে দেখতেছি, কান্ট্রি ভিউ থেকে দেখতেছি, যে আমাদের একটা এক্সাম্পল হচ্ছে কাস্টমার এটিএম সিস্টেম ইউজ করতেছে। একটা কাস্টমার এটিএম সিস্টেম ইউজ করতেছে, সেই এটিএম সিস্টেমের ডেটাটা কোথা থেকে আসতেছে? ব্যাংক সার্ভার থেকে আসতেছে, একদম উপর থেকে আসতেছে। তো এটিএম সিস্টেমের ভিতরে কিন্তু কাজ হচ্ছে, এটিএম সিস্টেমের কার্ড ভ্যালিডেট করতেছে, পিন ভ্যালিফাইড করতেছে, ক্যাশ উইথড্র করতেছে, এটা কিন্তু ভিতরের প্রসেস। তো আমরা একদম উপরের থেকে যদি দেখি সিস্টেমটাকে, সেটাকে এভাবে বলি যে কাস্টমার এটিএম সিস্টেম থেকে ব্যাংক সার্ভারে ডেটাটা পাইতেছে বা ডেটাটা নিয়ে আসতেছে ব্যাংক সার্ভার থেকে। তো এই লেভেল 0 হতেছে, সেটাকে আমরা বলছি সেটা একটা কনটেক্সট ডায়াগ্রাম। একদম উপরের লেভেল থেকে যদি চিন্তা করি, একদম হাই লেভেলের কথা, যে কাস্টমার চেক আউট করতেছে, চেক আউট করে এই অর্ডারটা প্লেস করলো, এটা তো হাই লেভেলের কথা, সেটাকে হচ্ছে বলতেছি কনটেক্সট ডায়াগ্রাম। যদি আমরা এর ভিতরে ঢুকি, যে আমাদের কার্ডটা ভ্যালিডেট করতে হচ্ছে, ট্রানজাকশনটা প্রসেস করতে হইতেছে, অ্যাকাউন্ট ডেটাবেসটা আপডেট করতে হইতেছে, এগুলো হচ্ছে ভিতরের কথা। যে আমরা যখন প্রসেসটা নিয়ে কাজ করতেছি, প্রসেস সিস্টেমের ভিতরে যে প্রসেসগুলো নিয়ে কাজ করতেছি, এর ভিতরে যখন যাব, সেগুলো হচ্ছে লেভেল 1, লেভেল 2 এরকম করে ডিটেলসে যেতে থাকবে। যত ভিতরে যাব তত লেভেল আস্তে আস্তে বাড়তে থাকবে। তো একদম প্রথম পার্ট হতেছে আমাদের কনটেক্সট ডায়াগ্রাম, দেন হইতেছে ডিটেইলড ডিএফডি। তো সবার প্রথমে আমাদের কনটেক্সট ডায়াগ্রামটাকে আঁকতে হবে। বুঝে গেছে? তো কনটেক্সট ডায়াগ্রামে কখনো ডেটাবেস থাকে না, কনটেক্সট ডায়াগ্রামে শুধু হাই লেভেলের কথা থাকে।
এই যে কন্টেক্সট ডায়াগ্রাম সেটা হচ্ছে লেভেল 0। এটা হচ্ছে ব্ল্যাক বক্স ভিউ বলি আমরা। পুরো সিস্টেমটাকে আমরা একটা সিঙ্গেল প্রসেস হিসেবে চিন্তা করি যে এটিএম সিস্টেম, এটা আমার একটা পুরো একটা সিস্টেম। এটিএম সিস্টেমের মধ্যে আমার ক্যাশ উইথড্র আছে, ইউজার ইনফরমেশন আছে, ব্যালেন্স আছে, অনেক কিছু আছে, কিন্তু এই পুরো সিস্টেমটাকে আমরা বলতেছি যে একটা প্রসেস, পুরোটাই একটা প্রসেস। তো এটার সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে কে? কাস্টমার। এই ডেটা প্রোভাইড করতেছে কে? ব্যাংক সার্ভার। তো কাস্টমার কার্ড ইনফো বা পিন দিতেছে এটিএম সিস্টেমে, এই এটিএম সিস্টেম ব্যাংকের সার্ভারে ট্রানজ্যাকশনের রিকোয়েস্ট পাঠাইলো, দেন হইতেছে ব্যাংক সার্ভার অথরাইজেশন দিল, সে সিস্টেমটা কি করতেছে তাকে একটা ক্যাশ অথবা রিসিপ্ট প্রোভাইড করবে। একদম হাই লেভেলের একটা কথা বললাম যে এইখান থেকে এখানে ডেটা যাচ্ছে, এই ডেটাটা এখানে গেল, আবার এখানে রিটার্ন হয়ে এখানে কাস্টমার কাছে ব্যাক আসে। এটার ভিতরে কোনো কথাবার্তা কিন্তু নাই। তো এই যে প্রসেসটা, এটাকে আমরা বলতেছি জিরো, একটু জিরো, লেভেল 0। দ্যাটস ওয়াই আমরা এটাকে বলতেছি, এই জিরো দেখলে বুঝবো এটা হচ্ছে কনটেক্সট ডায়াগ্রাম, যে একদম উপরে হাই লেভেলের একটা ডায়াগ্রাম আমরা দেখতেছি। ঠিক আছে? এই জিরো কি প্রসেসের মধ্যেই থাকে? হ্যাঁ, প্রসেস, এটা একদম ফার্স্ট পার্ট আমাদের ডায়াগ্রামে। কোনো একটা প্রসেসের সিস্টেমের ফার্স্ট পার্ট হচ্ছে ডিএফডি আঁকতে গেলে আমাদের লেভেল 0 বা কনটেক্সট ডায়াগ্রাম বলে আমাদেরকে এটা আঁকতে হবে। এখন এই লেভেল 0 দেখে বুঝলাম যে আচ্ছা কাস্টমার ব্যাংক সিস্টেমে, এটিএম সিস্টেমে ইন্টারঅ্যাক্ট করতেছে। এখন আমরা এটিএম সিস্টেমের ভিতরে ঢুকবো, যে ঠিক আছে উপর থেকে দেখলাম এটিএম সিস্টেম এভাবে কাজ করতেছে, আচ্ছা কাস্টমার টাকা দিচ্ছে, এটিএম সিস্টেম টাকা ব্যাক করতেছে। এখন আমি এটিএম সিস্টেমের ভিতরে ঢুকতে দেখতেছি। এতটুকু ক্লিয়ার? তার কোনো কনফিউশন কনটেক্সট ডায়াগ্রাম নিয়ে? কনটেক্সট ডায়াগ্রাম হচ্ছে লেভেল 0। এখন হচ্ছে লেভেল 1, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, যত লেভেল যাইতে পারবেন যাবে। সো কনটেক্সট ডায়াগ্রামটা বললামই যে এটা হচ্ছে প্রথম পার্ট। তো এই যে ফুড ডেলিভারি, যদি আমাদের একটা কনটেক্সট থাকে যে ফুড ডেলিভারি একটা সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে আমি যদি যাই, এখানে অনেকগুলো প্রসেস থাকতে পারে। একটা হইতেছে অর্ডার, একটা পেমেন্ট, একটা ডেলিভারি। এগুলো হইতেছে ভিতরের ফাংশনগুলো, যে এই সিস্টেমের কি কি ফাংশনালিটিসগুলো আছে। অর্ডার একটা ফাংশনালিটিস, পেমেন্ট একটা ফাংশনালিটিস, ডেলিভারি আরেকটা ফাংশনালিটিস। তো এইটাকে নাম দেবো কি? অর্ডারের ক্ষেত্রে একটা নাম দিলাম 1, পেমেন্টের ক্ষেত্রে নাম দিলাম 2, ডেলিভারির ক্ষেত্রে নাম দিলাম 3। সাধারণত সিকোয়েন্সিয়ালি আমরা বলি, ঠিক আছে, যে অর্ডার দিল, তারপর পেমেন্ট করলো, তারপর ডেলিভারি পাবে, 1 2 3 একটা নাম্বার আমরা প্রোভাইড করি। সো সেকেন্ড পার্টে গেলেই আমরা কি করতেছি, এটাকে 1.0-তে নিয়ে আসছি, 2.0-তে নিয়ে আসছি, 3.0-তে নিয়ে আসছি। বুঝে গেছে? এরপরে কি হয়, এই পার্টটাই ডেটাটা কোথা থেকে আসতেছে, ডেটাটা মনে করেন আমি অর্ডারের কথা চিন্তা করি, এই অর্ডারের পরে কি হবে, ডেটাটা ভ্যালিডেট হবে, ভ্যালিডেট হয়ে সেভ হবে। যদি আমরা আপডেট করতে চাই আপডেট করতে পারি, আবার ভ্যালিডেট থেকে আপডেটও করতে পারি। তো এটা হচ্ছে আমার ডেটাবেস। এই যে ফাংশনটা আসলে কীভাবে কাজ করতেছে সেটা এখানে ডিফাইন করতেছে। ডেটাবেসের সাথে কীভাবে আমার লিঙ্ক, এই প্রসেসটা ডেটাবেসের সাথে কীভাবে লিঙ্ক হইতেছে সেটাকে আমরা বলতেছি লেভেল 1-এর ফ্লো বা ডেটাবেসের সাথে কানেক্টিভিটি। বুঝে গেছে? তো এটা একটা এক্সাম্পল দিয়ে বলছি, তাহলে বুঝে যাবে আরো ক্লিয়ার। তো যেটা আমরা ছিলাম একটু আগে, যে এটা হচ্ছে লেভেল 0 ডিএফডি এটিএম সিস্টেমে, যে আমরা একটা কার্ড ইনফরমেশন দিতেছি, ট্রানজাকশন ডিটেইলস দিতেছি, ব্যাংক সার্ভার একটা ব্যালেন্স ইনফরমেশন দিতেছে, অথবা ক্যাশ রিসিভ বা স্ট্যাটাস দিতেছে। তো এটা হচ্ছে লেভেল 0 গেল। যদি এটার পরের ধাপে যাই, আমরা এই এটিএম সিস্টেমটাকে আমরা কি করছি, আরো ভাগ করছি। এইটা হচ্ছে এটিএম সিস্টেম, এটা একটা বক্স। এই মেইন বক্সের মধ্যে আমরা বলতেছি যে অথেন্টিকেট ইউজার, এটা একটা ফাংশনালিটি, এটা নাম দেওয়া হলো 1.0। তারপর আরেকটা ফাংশনালিটি দেওয়া হলো যে ক্যাশ উইথড্রল একটা ফাংশনালিটি, এটা নাম দেওয়া হলো 2.0। আবার আরেকটা ফাংশনালিটি চেক ব্যালেন্স, এটা নাম দেওয়া হলো 3.0। যতগুলো আপনার প্রসেস আছে, ফাংশন আছে, সব কয়টাকে আপনার এটার ভিতরে লিখতে হবে। এবার আপনার কাস্টমারের সাথে এই প্রসেসটা কীভাবে ইন্টারেক্ট করতেছে সেইটা হইতেছে আপনাকে ড্র করতে হবে। অ্যাজ লাইক কাস্টমার কি করতেছে, কার্ডের পিন দিতেছে, এটা এই অথেন্টিকেট ইউজারের যেই মেথডটা আছে বা ফাংশনালিটিটা আছে সেখানে গেল, সেটা ডেটাবেস থেকে অথেন্টিকেশনটা ভেরিফাই করতেছে যে এই ডেটাটাকে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে সে কাস্টমারকে অথেন্টিকেশনটাকে ফেরত দিতেছে। সো এই যে ডেটাটা কি হলো, কার্ড অ্যান্ড পিন হচ্ছে ডেটা, যে ডেটাটা এই প্রসেসের মধ্যে গেল, এই প্রসেসটা ডেটাবেসের সাথে কমিউনিকেট করলো। সিমিলারলি আবার এই ডেটাটা কি করলো, আউটপুট হিসেবে এঁকে দিল, এবং সে একটা রিটার্ন হিসেবে তাকে অথেন্টিকেশন ইউজারটাকে ফেরত দিল। তো এই ডেটা যে ফ্লোটাকে আমরা বলতেছি, এটাকেই বলতেছি আসলে ডিএফডি। ডেটাটা এইখান থেকে এখানে গেল, আবার এখান থেকে এখানে ফেরত আসলো, ইউজারের সাথে একটা ইন্টারাকশন যে হইলো, এটাই হচ্ছে ডিএফডি। সিমিলারলি ক্যাশ উইথড্রলের ক্ষেত্রেও আমরা একটা অ্যামাউন্টের রিকোয়েস্ট করতেছি,
তারপরে ব্যাংক যদি এটা চেক করে দেখতেছে যে হ্যাঁ এটা হতেছে অ্যাকাউন্টটা ভ্যালিড বা অ্যাকাউন্টে টাকা পয়সা আছে, এই অ্যাকাউন্টের টাকা পয়সা থাকলে পরে তাকে আমরা ক্যাশ অথবা রিসিপ্ট প্রোভাইড করতে, এরপর ডেটাটা চলে গেল, আবার ডেটাটা এই প্রসেসের মাধ্যমে এখানে ব্যাক আসবে। সিমিলারলি যদি চেক ব্যালেন্স করতে চাই একইভাবে ডেটাটা এখানে গেল, আবার এখান থেকে এখানে ফেরত আসলো। এই যে আমরা প্রসেসটাকে ভাঙলাম, এটিএম সিস্টেমটাকে এখন আমরা কি করলাম, 3টা ভাগে ভাগ করে ফেলছি, ঠিক আছে? এটাকে আমরা বলতেছি লেভেল 1। এখন আমরা চাইলে অথেন্টিকেট ইউজারটাকে আরও ভাঙতে পারি, সেটা হয়ে যাবে 1.1, 1.2, 1.3। আবার যদি ক্যাশ উইথড্রলটাকে আরও ভাঙি তাহলে সেটা 2.1, 2.2, 2.3। ক্যাশ উইথড্রলের অনেক প্রসেস আছে। যখন আপনি ক্যাশ উইথড্রলের ভিতরে ঢুকবেন তখন আপনার কাছে অ্যামাউন্ট আসলো, তখন আপনি চেক করবেন যে এটার অ্যাকাউন্ট আছে কিনা, এক্সিস্ট করে কিনা, অ্যামাউন্টটা অ্যাভেলেবল আছে কিনা, ব্যাংকে টাকা অ্যাভেলেবল আছে কিনা, এগুলো হচ্ছে প্রসেস করার পরে দেন হইতেছে আপনি আবার রিটার্ন করবেন যে হ্যাঁ টাকা সব কিছু অ্যাভেলেবল আছে, তাকে আমি টাকাটা উইথড্র করতে দিতেছি। সো এইটা হইতেছে এইভাবে করে আমরা যতদূর ভাঙবো তত লেভেল আস্তে আস্তে বাড়তে থাকবে। এটা হচ্ছে লেভেল 2, যে 2.1 যে ক্যাশ উইথড্রল যে প্রসেসটা আছে সেই প্রসেসটাকে আরও ভাঙা হয়েছে। এটিএম সিস্টেম থেকে উইথড্রল সিস্টেমে আসলাম, উইথড্রল ক্যাশ থেকে আমরা এটাকে আরও ভাঙলাম, ভিতরে গেলাম। তো আবার সিমিলারলি কাস্টমার কি করতেছে, ভেরিফাই ফান্ড করতেছে, ডেটাবেস থেকে চেক করা হইতেছে তার ব্যালেন্স আছে কিনা, যদি ব্যালেন্স অ্যাভেলেবল থাকে তার অ্যাকাউন্টটা ডিডাক্ট করা হইতেছে, যে অ্যামাউন্টটা অ্যাভেলেবল আছে, দেন তাকে কি করা হইলো, ক্যাশটাকে তারপরে দেওয়া হইলো, ডিসপ্যাচ ক্যাশ করা হইলো এবং রিসিপ্টটাকে তাকে প্রিন্ট করে দেওয়া হইলো। আরও ভিতরে আমরা গেলাম। সো এটা হচ্ছে লেভেল 2। তো আপনি যদি আরও ভিতরে যেতে চান, ভেরিফাই ফাংশন ভিতরে ঢুকতে চান, তাহলে এটা আরও ভিতরে ঢুকবেন, 2.1.1 হয়ে যাবে, 2.1.2 হয়ে যাবে। যত ভিতরে যাবে তত লেভেল আস্তে আস্তে বাড়তে থাকবে। বুঝে গেছে? কারো কোনো কনফিউশন? সিমিলারলি লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে। একটা মেম্বার, এটা হচ্ছে কনটেক্সট ডায়াগ্রাম, যেটাকে আমরা বলতেছি লেভেল 0। এটা পুরা সিস্টেমটাই হইতেছে আমাদের লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম। একটা মেম্বার বুক রিকোয়েস্ট করতে পারে, তারপরে বুক রিকোয়েস্ট করে ইস্যু করতে পারে, স্ট্যাটাস দেখতে পারে, সিমিলারলি লাইব্রেরি রিপোর্ট দেখতে পারে, অ্যাড রিমুভ বই করতে পারে। এটা পুরো সিস্টেমের একটা গল্প যে এই সিস্টেমে কে কী করতে পারে। এখন এই লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমের ভিতরে যদি ঢুকতে চাই সেটা হয়ে যাবে লেভেল 1। স্যার এই লেভেল 0 তে তো আমার সিস্টেমে ধরেন একটা ফাংশনালিটি, আমার মনে করেন 5-7টা রয়েছে, আমি 5-7টা লাগবে দিতে পারে যদি প্রয়োজন মনে করেন। তো আমরা যখন লেভেল 1-এ যাব তখন সিমিলারলি এখানে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমটাকে ভাঙা হয়েছে। মেম্বার সার্চ বুক করতে পারবে, বড় বুক করতে পারবে, রিটার্ন বুক করতে পারবে। এই ডেটাটা কীভাবে আসতেছে, যখন সার্চ করতেছে টাইটেল বা অথর দিয়ে সার্চ করা হইতেছে, ডেটা কুইরিতে গেল, বুক ইনভেন্টরি থেকে চেক করে ডেটাটা আবার তার কাছে ব্যাক চলে আসতেছে। আবার সিমিলারলি যখন বড় বুক করতেছে তখন বুকের নাম্বার এবং মেম্বার আইডি পাস করা হইতেছে, তখন আবার চেক করা হইতেছে যে এই বইটা অ্যাভেলেবল আছে কিনা, যদি থাকে তখন লাভ লিমিট করা হইতেছে, দেন আবার ডেটাটা তার কাছে বইটা তার কাছে যেটা দেওয়া হইতেছে। সিমিলার রিটার্নের ক্ষেত্রেও সেম, যে রিটার্ন করা হইলো বই কোনটা সেটা অ্যাভেলেবল করে দেওয়া হইলো, লোন স্ট্যাটাসটা তার কাছে ক্লিয়ার হয়ে গেল, দেন মেম্বারের কাছে আবার রিটার্ন চলে গেল ডেটাটা। এই যে ডেটাটা মুভ করতেছে এখান থেকে ডেটাবেস পর্যন্ত, আবার ডেটাবেস থেকে আবার ব্যাক পর্যন্ত, এটাই হইতেছে ডিআইটি। তো আমরা চাইলে এটার ভিতরে আরও ঢুকতে পারি। মনে করেন আমরা লেভেল 2-তে গেলাম, বড় বুক যদি করতে চাই, এটা এই বড় বুকের প্রসেসটা কি, প্রথমে ভ্যারিফাই মেম্বার হবে, এটা এই ডেটাবেস থেকে ভ্যারিফাই হবে। তারপরে যদি ভ্যারিফাই সাকসেস হয় তখন ইনভেন্টরি চেক করতে হবে যে ডেটাটা আসলে বইটা অ্যাভেলেবল আছে কিনা, তখন এটা এই ডেটাবেস থেকে অ্যাভেলেবিলিটি চেক করবে। যদি বই অ্যাভেলেবল থাকে তখন বইটা এখান থেকে ইস্যু করে এই বুক ইনভেন্টরিতে এটাকে মার্ক করবে যে এই বইটা এখন আর অ্যাভেলেবল নাই, এটা তার লোন রেকর্ডস অ্যাড করে এই ডেটাটা মেম্বারের কাছে ফেরত যাবে, যে তোমাকে এই রিসিপ্টটা দেওয়া হলো, এই ডেটের মধ্যে তুমি বইটা ফেরত দেবে। এটা হচ্ছে বড় বুকের ভিতরে আমি ঢুকে পড়ছি। সিমিলারলি যদি রিটার্ন বুকের মধ্যে ঢুকতে চাই, সিমিলার সেম প্রসেস, যে ডেটাটা কীভাবে আসতেছে, যে প্রথমে তার ফাইন্যান্সে কিনা চেক করা, যদি ডিউ থাকে ডিউটা চেক করা, তারপরে তার বইয়ের ইনভেন্টরিটাকে আপডেট করে ফেলা এবং তাকে একটা রিটার্ন রিসিপ্ট দিয়ে দেওয়া। এই যে সেম ডেটাটা কীভাবে আসলে প্রসেসটা যাচ্ছে, ডেটাটা যাচ্ছে, এটাই হতেছে আমাদের ডিএফটি, ডেটা ফ্লো ডায়াগ্রাম। তারপরে কনফিউশন বুঝে গেছে ডিএফটি কি? দুইটা এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে, একটা এটিএম সিস্টেম
আর একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম। কি আসি বুঝতে পারছেন? কি বুঝছেন বলেন? গভীরে জানতে চাইলে যত গভীরে জানতে চাইলে ঠিকভাবে তো মনে হচ্ছে যদি ডেটাবেসেরও গভীরে জানতে চাই তাহলে তত আসান সাহেব বলেন জিএমটি কয়টা লেভেল? সামনে চলে আসেন, সামনে চলে আসেন, মাঝখানে বসে পড়েন। যত ভিতরে যাবো তত না না চারটা কি? শীতটা বের করুন না, 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 সামনে বসে। বলেন। চারটা লেভেল? কত লেভেল হতে পারে? কি আগে বলেন লেভেল কয়টা? স্যার লেভেল তো এখানে আমরা 3টা পর্যন্ত দেখছি কিন্তু আরো হতে পারে। আরো দেখতে পারেন। যত দিকে যেতে চাই তত রমেশ যত ভিতরে লেভেল 0 মানে কি? স্যার পুরো সিস্টেমটা পুরো সিস্টেম এটাকে কি বলে? বাইরে থেকে একটা ওভারভিউ। কি বলে এটাকে? কোন নাম কি ডায়াগ্রামটা? কনটেক্সট ডায়াগ্রাম। আরে সবার চেক করতেছে কে কে অনেকে ঘুমাই গেছে তো একটু উঠায় না দিলে তো সমস্যা, কারণ এরপরে আবার আরেকটা টপিক চলে আসবে। আর কোনো কনফিউশন আছে? বুঝতে পারতেছেন? স্লাইডগুলো কি বোঝা যায়? হ্যাঁ? নতুন অ্যানিমেশন অ্যাড হয়েছে না, এটা আমি অ্যানিমেশন দেই নাই, এটা আইসা বলছে কেন বুঝতে দিতে হবে। স্যার প্রম্পটে দিবেন অ্যানিমেশন। হ্যাঁ? অ্যানিমেশন বলে দিবেন প্রম্পটে। হ্যাঁ, বলে দিতে হবে। না, অ্যানিমেশন দিতে চাই না আমি। অ্যানিমেশন সুন্দর লাগে। আমাদের একটা সুন্দর লাগে। প্রম্পট ইঞ্জিনিয়ারিং হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি তো ডিরেক্ট ইন্টারেস্ট হয়ে যাবে না, এটা তো ভালো হয়েছে, কারণ এটা যদি আমি নিজে Screen rotation. পাওয়ারপয়েন্টে বানাতে দিতাম এটা অনেক টাইম লাগতো, আর বানাই এভাবে বানাইতে পারতাম না। ঠিক আছে, এত কষ্ট করে এটা আঁকাআঁকি করা, কিন্তু এটা আসলে খুবই ভালো হয়েছে। স্যার এখানে D1 3 এগুলো কি হচ্ছে ডেটাবেস? ডেটাবেস, এটা একটা টেবিল বা এটা একটা টেবিল, আর একটা কি দুটো মনে হয় নাই এখানে। তো এগুলো একটা টেবিলের নাম্বার দেওয়া আছে। টেবিল হয়তো আমরা ডেটাবেস হতে পারে হোয়াটএভার। প্রত্যেকটা এরোর সাথে কি আমার লেখা দিতে হবে এটা কি করতে চাইতেছে? হ্যাঁ, লিখে দিতে হবে। আর এটা হচ্ছে ওই নেমিং কনভেনশন ফলো করে নেমিং কনভেনশন ফলো করে লিখবেন যে মেম্বারটা কি ডেটা পাস করতেছে, আর এখান থেকে আসবে কোন ডেটাটা গেল। ঠিক আছে, ক্লিয়ারলি লেখা নেই, ওভাবে করে লিখতে হবে। স্যার আমরা এমনিতে হচ্ছে অ্যাজাইল তারপর স্ক্রাম ওগুলো কি শিখবো? ইনশাআল্লাহ কি কি পরে। একবার ফর্ম দিয়ে মানে আরে না এটা এইটা প্রমাণ করে তিনটা দেওয়া আছে। একটা স্লাইড আছে। স্যার তো আগে পুরো ম্যাটেরিয়াল রেডি করে নেন আগে পুরো ম্যাটেরিয়াল রেডি করে নেন, তারপর এইটা সাজানো হয় পরে। মনে করেন প্রথমেও দিচ্ছে একটা জিনিস, পুরো স্লাইডটা মনে করেন একটা একটা স্ট্রাকচার করে বানানো হয়েছে। বানানোর পরে এইটা মনে করেন প্রথমে পছন্দ নেই, আমি রেখে দিচ্ছি, ঠিক আছে, পরে ঠিক করতেছি। পুরাটাকে আগে সাজাইছি, সাজানোর পরে আবার প্রথম দিকে ধরছে যে এইটাকে এইভাবে এভাবে গুছাই দাও, এই কথাটা অ্যাড করো, এই কথাটা বুঝছে দাও, ঠিক আছে, এইভাবে করে প্রত্যেকটা একটা একটা করে আসা হয়েছে। কেমন টাইম কেমন time লাগছে? না, রেফারেন্স কোনো স্লাইড নেই। প্রথমে আগে চিন্তা করছি যে আগের কনসেপ্ট এটা, এই পরের কনসেপ্ট এটা, কি কি পড়ানো যাইতে পারে, সিস্টেম ডিজাইনের মধ্যে কি আছে, সিস্টেম ডিজাইনের মধ্যে কি কি আছে, সেগুলো আগে সার্চ করতে। তারপরে আমি একটা স্ট্রাকচার তৈরি করতে যে প্রথমে এটা পড়াবো, তারপর এটা পড়াবো, তারপর এটা পড়াবো, যে কোনটার পরে বেটার হবে, বুঝতে পারবো, ধরতে পারবো। এক কথা বলেন না, তারপরে সিকোয়েন্সিয়ালি ওইভাবে করে আগে গেছি। যেমন এই যে আমার একটা লিঙ্ক আছে, আগের ক্লাসের সাথে পরের ক্লাসের একটা লিঙ্ক আছে, যে ইউজ কেসের পরে আপনি জিএমপি শিখবেন, জিএমপির পরে এটা শিখবেন, একটা সিকোয়েন্স অনুযায়ী যাইতেছে, লিঙ্ক করতে হবে। একটা সিস্টেম ডিজাইন কিভাবে হতেছে যাতে লিঙ্ক করতে পারে, সেইভাবে আমি দেখবো। এরপর কমপ্লিমেন্টারি হ্যাঁ? কুইজের কোশ্চেন দাও, ভিডিও কোশ্চেন দাও, শেষ দিয়ে দিই। হ্যাঁ, quiz হ্যাঁ, ওটা চলতেছে, ওটা অলরেডি কাজ দিচ্ছে একজন। কুইজ কবে? পরে আবার এই জন্য আপনাদের কুইজে অ্যানাউন্স করি নাই। পরে আবার দেখেন যে মেক ইট মোর ডিফিকাল্ট। না না না, অনেক ভাবেই বলি, অনেক তো আমি ওইভাবে বলি না যে কোয়েশ্চেন দিয়ে দাও, অনেক কোয়েশ্চেন ওইভাবেই যাতে দেয়, ওইভাবেই প্রম দেয়। এবার সুবিধা হবে। স্ক্রিনের উপরে আমাদের স্লাইডগুলো আমরা দাঁড়িয়ে দিই, আমরা বলবো যে কি টাইপের কোশ্চেন হতে পারে। না, ওমনে তো আমি কোয়েশ্চেন করি না। সব কোড দিয়ে দেবো তাহলে। স্যার আমাদের পরে আমাদের টোকেন শেষ। CT1 কবে? সিটি 1 আগামী সপ্তাহে ইনশাল্লাহ। ঈদের পরে না, একটা সিটি 1 আগে দিতে হবে আর কি, না ঈদের পরে। ঈদের আগে তো স্যার স্যার দুইটা- ঈদের পরেই দেন স্যার না, ঈদের পরে 3টা পড়ে যাবে তাহলে। দেই স্যার 3টা
ওইটার প্যানেল রেডি চলতেছে আর কি, যে উনি যেটা বললো ওইটা অলরেডি আমার মাথায় আছে। তো ওইটা নিয়ে সেকেন্ড আমরা সিডি কাজ চাইলে করতেছি। ঈদের ছুটির পরে যে কয়েকদিন ঈদের ছুটির পরে কি মিড না মিডের মাঝখানে ক্লাস আছে। ক্লাস আছে? তাহলে ওই ছুটির মধ্যে একটা করবে। আমরা কোর্স তো তাহলে অন্য লেভেলে যাবে সব ডিজিটাল হয়ে যাবে। হ্যাঁ, আমি চাইতেছি ডিজিটাল করে ফেলতে। কারণ হইতেছে কি, আপনি যে রচনা লিখতেছেন কুইজ ওয়ান কুইজ টু কথা মনে আছে কিনা আপনি লিখতে, এখন আমার তো এটা আবার দেখতে হইতেছে। আর এটা একটা আমার কাছে চ্যালেঞ্জ মনে হইতেছে যে 30 জন স্টুডেন্ট, 30-30-60 স্টুডেন্টের 60টা কোয়েশ্চেন আমি দেখবো, এটা মেনে নিতে পারতেছি না কয়েক সেমিস্টার ধরে আর কি। ঠিক আছে, তো ওইটার জন্য অলরেডি কাজ চলতেছে। ঠিক আছে, দেখি কতদূর আগানো যায় আর কি। গুগল ফর্ম আরে না কি কয় সিস্টেমই বানাইতেছে। স্যার সব কিছু অটোমেট করে ফেলবে। হ্যাঁ, আমি চাইতেছি সব কিছু অটোমেট করে দিচ্ছি। আমরা কি ইউএমএস সেকশন দিব? দেখা যাক এটা আসলে কোথায় যাবে প্রজেক্টটা, এটা বলতে পারতেছি না এখন। নাম্বার কি আই দিবে? হ্যাঁ, এটা আমার টার্গেট আছে। স্যার, এটা কইলেন না, স্যার। কিন্তু সমস্যা হচ্ছে যে এআই যে এপ্রিল কলটা এখানে এখনো আসলে আমরা ওইভাবে করতে পারতেছি না, টাকা লাগবে। স্যার ওইটা কইলেন না স্যার, এআই মোস্টলি 7 দেয় স্যার, আপনি তো 9-10 দিয়ে দেন। না, ওইটা সমস্যা নাই, ওইভাবে করে দেওয়া থাকবে, মানে তুমি এইভাবে দেখবা, তুমি আমার হয়ে দেখবা। তো মজা হবে, টেস্টিং করতে মজা হবে। ফুল মার্কস দিয়ে দিলে কি ফুল মার্কস দিয়ে দিবে? না না না, ওইরকম তো না। পরে দেখবেন কেউ একজন হ্যাক ব্যাক করে সব 100 পেয়ে নিছে। না, আশা করা যায় ওইটা, নাইলে পরে তো আপনাদের সিজিপি সবার 4 থাকতো। সিকিউর বানাবে স্যার। হ্যাঁ, দেখা যাক। স্যার আমার হাতে লিখে বুঝবো। স্যার এটা কি টাইপ করে দেওয়া লাগবে এরকম টাইপের কিছু? দেখি, এখন আমাদের কাজ শেষ হয় না, ওইটা তাহলে এটাতে স্যার চিট কেমনে ঠেকাইবে? হ্যাঁ, চিট কেমনে ঠেকাইবে? দেখেন না কি হয়, আগে কেমনে বুঝতেছে। হ্যাঁ, ওটার এসআরএস দিয়ে দিয়ে না না এটার কোনো এসএস নাই, এটা পার্সোনাল প্রজেক্ট। ও এই এসআরএস টাসআরএস হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টেই লাগে শুধু। হ্যাঁ, ইন্ডাস্ট্রি প্রজেক্টে ওপেন সোর্স করে দেন স্যার। আমরা সবারই করা উচিত, মানুষজন করবে কখন? এ স্যার কি দরকার আছে ডাইরেক্ট এটা করতে হবে তো, নাহলে আপনি বুঝবেন কেমনে? এটাই তো কোড লিখতে হবে, আপনার চেক ডিউ ফাইন নামে একটা মেথড লিখতে হবে, আপনার প্রসেস ফাইন একটা মেথড লিখতে হবে। তো আপনার যখন মেম্বারে রিটার্ন করতে যাবে তখন এই কয়টা মেথড লিখতে হবে, নাহলে কই পাবে মেথড? এখন ইন্টারফেস লিখে এই তো ইন্টারফেস লিখতে হবে, এইগুলোই তো ইন্টারফেস। ঠিক আছে, নাহলে আপনি বুঝবেন কি হবে, কোন কোডটা লিখতে হবে। এটার জন্য এটা তো চিন্তাটা আগে চলে আসছে, কোড লেখার আগে চিন্তাটা চলে আসছে, বুঝতে পারছেন? এসআরএস স্যার মাথায় আছে। ওকে, এখন আসলে হচ্ছে ডিএফডি ব্যালেন্সিং কনসেপ্ট। ব্যালেন্সিংটা কি? তো ব্যালেন্সিংটা যেটা, এটা এক্সাম্পল দিয়ে বুঝতে বোঝা যাবে যে ধরেন যে আমরা যখন কনটেক্সট ডায়াগ্রাম করতেছি, কনটেক্সট ডায়াগ্রামে বলতেছি যে ইউজার একটা অর্ডারের ডেটা সিস্টেমে প্রোভাইড করবে, ইউজার একটা রিসিভ পাবে। কিন্তু যখন আমি ডিটেলসে গেছি, লেভেল 1-এ গেছি বা লেভেল 2-তে গেছি, তখন অর্ডার ডেটা দিলাম, প্রসেস পাইলাম, কিন্তু প্রসেস কোনো রিসিভ প্রোভাইড করতেছে না। তাহলে তো ব্যালেন্স হলো না। লেভেল 0-র সাথে লেভেল 1 ব্যালেন্স হয়েছে, লেভেল 0-তে বলতেছেন যে রিসিভ পাবে, লেভেল 1-এ বলতেছেন রিসিভ পাবে কিছুই নাই। তো এইটাকে আমরা বলতেছি ব্যালেন্সিং, ডিএফডি ব্যালেন্সিং। যে আপনি যেটা লেভেল 0-তে বলতেছেন যে এই ডেটাটা প্রোভাইড করবেন এবং এই ডেটা রিটার্ন পাবেন, লেভেল 1-এও সেই কনসেপ্টটা থাকতে হবে, ইউজার ওই ডেটাটাই দিবে এবং রিটার্নে ওই জিনিসটাই পাবে, কিন্তু ভিতরে ডিটেলসের ফাংশনালিটিগুলো অ্যাড হবে। বুঝে গেছে? তো এই যে এখানে সেই জিনিসটা বলা আছে যে যদি আপনি লেভেল 0-তে বলেন যে অর্ডার ডেটা এবং রিসিভ, লেভেল 1-এ যখন ডিটেলসে যাবেন অর্ডার ডেটা এবং রিসিভটি থাকতে হবে। যত প্রসেসই বানান না কেন ইনপুট আউটপুট কিন্তু ঠিক থাকতে হবে, উপরের লেভেলের সাথে ম্যাচ থাকতে হবে। তো এটাকে আমরা বলতেছি ব্যালেন্সিং। কারণ কোনো কনফিউশন ব্যালেন্সিং নিয়ে? যেটা আপনারা মিস্টেক করেন, ঠিক আছে, করবেন আর কি, এখনো তো করেন না। তো এইখানে দেওয়া আছে যে ডাইরেক্ট এন্টিটি টু এন্টিটি ফ্লো। মনে করেন যে আজমাইনুর ইয়ের সাথে কথা বলতেছে, আব্দুল্লাহর সাথে কথা বলতেছে, আব্দুল্লাহ আর আজমাইনুর দুজনই তো একটা এন্টিটি, সোর্স ডেটা প্রোভাইড করতে, দুজনের সাথে কথা বলতে হইল না, তারা ইউএমএস এর থ্রুতে কথা বলতে। তো এটা করা যাবে না, তাদের অবশ্যই কোনো একটা প্রসেসের মাধ্যমে আসতে হবে। আব্দুল্লাহ সিস্টেমে বলবে হ্যালো, আজমাইনুর সিস্টেমে বলবে হাই, তাইলে একটা প্রসেসের মধ্যে তারা গেল। ঠিক আছে, তো ডাইরেক্ট এন্টিটি কথা বলা যাবে না, তো মাঝখানে অবশ্যই প্রসেস থাকবে। বুঝে গেছে? সিমিলারলি আমাদের আজমাইনুর ইউএমএস এর ডেটাবেজে হাত দিতে পারবে না, যে ডেটাবেজ ওপেন করলো আপডেট সিজিপিএ 4 = আজমাইনুর, করা যাবে না।
ঠিক আছে, টাকা অবশ্যই প্রসেসের মধ্যে আসতে হবে। আজমাইনুর প্রসেস একটা ফলো করবে যে আমি সিজিপিএ 4 পাইতে চাই, সিস্টেম এটাকে ডেটাবেজে আপডেট করতে দিতে পারে, নাও করতে পারে, এটা প্রসেসের মধ্যে দেখতে হবে। সো মাঝখানে প্রসেসটা অবশ্যই থাকবে, বুঝে গেছে? লাস্ট হয়ে গেছে যে একটা প্রসেসের মধ্যে শুধু ইনপুটই আসতেছে, কোনো আউটপুট নাই, ডেটা খালি এই প্রসেস নিতে ইচ্ছে, কোনো আউটপুট প্রোভাইড করতেছে, কোনো ডেটা প্রোভাইড করতেছে না রিটার্নে, সেটা হওয়া যাবে না। আমাদের প্রসেসটা এরকম হতে হবে, সে কিছু ডেটা প্রোভাইড করবে, কিছু ডেটা সে পাস করবে, ইনও হবে ডেটা, আউটও হবে, ঠিক আছে? এইটাই হচ্ছে আপনার সাধারণত যখন আঁকাআঁকি করবেন তখন দেখা গেছে যে 2-1টা মিসিং হয়ে যাবে, সেটা খেয়াল রাখবেন যে এই ভুলগুলা করা যাবে না। একটা প্রসেসে তো মাল্টিপল ইন হইতে পারে। হ্যাঁ, মাল্টিপল ইন হতে পারে, মাল্টিপল আউট হতে পারে, একটা হলো কিন্তু আউটপুট শুধু ইনপুটই হবে বা শুধু আউটই হয়ে যেতেছে, ব্যাপারটা এরকম হওয়া যাবে না। কোনো কাজ শুধু আউট হইলো, ইন হইলো না, তার মানে কি ডেটাবেজে কোনো ডেটাই নেই, আপনি কি আউট করবেন, রাইট? সো এরকম। সো ডিএফডি স্টাইল বা লিভিং গাইডলাইন দেওয়া আছে যে কিভাবে আসলে আপনি লিখবেন ডিএফডিটা। তো প্রথমে বলা আছে স্ট্রং নেমিং কনভেনশন। এই যে আমরা বলতেছিলাম যে যখন আমাদের প্রসেস আসবে তখন বলবো ক্যালকুলেট ট্যাক্স, আমরা একটা ভার্ব হিসেবে ইউজ করবো যে আমরা এই প্রসেসটা চলতেছে, ট্যাক্সটাকে ক্যালকুলেট করতে যাচ্ছি, ক্যালকুলেট ট্যাক্স। ডেটা কোনটা পাস হচ্ছে সেটাকে বলবো ট্যাক্সের রুলস অথবা ট্যাক্সের ইনফরমেশন। এই ডেটা কোনটা পাস করছে সেটাকে নাউন হিসেবে বলবো যে এই ডেটাটা আমাদের পাস হচ্ছে। আমরা প্রত্যেকটা প্রসেসের ইউনিক নাম দিব, দুইটা প্রসেসের একই আইডেন্টিফাই থাকা যাবে না, যে রিটার্ন বুক আর উইথড্র বুক দুইটারই নাম দিলেন সেম 1.0 1.0, এটা করা যাবে না, আলাদা আলাদা নাম দিতে হবে, আইডি দিতে হবে। সাধারণত আমরা কি করি লেফট টু রাইট অথবা টপ টু বটম এইভাবে আঁকি। আমি দেখবেন যে ডায়াগ্রামগুলো আসছে সব লেফট টু রাইটের দিকে গেছে, ঠিক আছে? আপনারা হইতে পারে যে লেফট টু ওয়েস্টের দিকে পাঠিয়ে দিতে পারে, এটা ঠিক না, সুন্দরভাবে আঁকতে হবে। লেফট টু রাইটে যান, টপ টু বটমে যান, একটা সুন্দর ডায়াগ্রাম ফলো করুন, একটা এই জায়গায় আরেকটা ওই জায়গায় আরেকটা এই জায়গায় দাগ দিলেন এমনি করে এমনি, এইগুলা করা যায় উচিত না, ঠিক আছে? তো সুন্দর একটা নাম দিতে হবে, যে লেখা আছে ক্লিন লেআউট হাইজিন, আপনাকে ক্লিন লেআউট রাখতে হবে, তাইলে পরে ডিএপিটা দেখে বোঝা যাবে, ক্লিন দেখলে পরে স্ট্রাকচারটা বোঝা যায়, ঠিক আছে? আর কমপ্লেক্সিটি হচ্ছে লিমিটেড সিঙ্গেল ডায়াগ্রাম টু 5 to 9 প্রসেস। মনে করেন আপনার ডায়াগ্রামে তো অনেক প্রসেস থাকতে পারে সিস্টেমে, আপনি যদি একটার ভিতরে সব ঢুকাই ফেলেন তাইলে পরে কিন্তু এটা হিজিবিজি হয়ে যাবে। তো সাধারণত চেষ্টা করা হয় হচ্ছে 5 to 9 এর মধ্যে রাখতে, মানে 7+-2 রাখা হয়, যে আইদার 5 বা সর্বোচ্চ 7টা, এরকমভাবে ব্যালেন্স করে রাখতে হবে যাতে এটা ক্লিন থাকে, ঠিক আছে? হিজিবিজি করা যাবে না। ক্লিয়ার? কার্বন কনফিউশন? স্যার আমার যদি প্রসেস বেশি লাগে তখন আরেকটা করবেন, বারবার ডায়াগ্রাম বারবার রাখবেন। এই যে আমি যেরকম আলাদা করে ফেলছি না, যে উইথড্রোর ক্ষেত্রে একটা নাকি কি যেন করলাম, এই যে বড়োর ক্ষেত্রে একটা করা হয়েছে, তারপর রিটার্নের ক্ষেত্রে একটা করা হয়েছে, আপনি দুইটারে একসাথে মার্চ করে ফেলতেন তাহলে হিজিবিজি হয়ে যেত। তো এরকম আলাদা আলাদা করবেন। এটার ক্ষেত্রেও সিমিলারলি আরও অনেক প্রসেস হইতো, আপনাকে এটাকেও ভাগ করতে হতো, মানে তখন স্যার লেভেল পার তখন লেভেল বাড়তো। তখন স্যার ওটাকে কেমন দিতাম? 3.11। 3.1.1। আচ্ছা 1.1। পয়েন্ট দিয়ে দেয়। যদি প্রসেস হয়, একটা প্রসেস থেকে একটা প্রসেসে যায়, সেই ক্ষেত্রে 1.1 করে পাবে। সেম প্রসেস হলে পরে তো 3.1 2 3 এরকম যাবে। এবার আসছে হচ্ছে ইআরডি। সো ডিএফডি আমাদেরকে বলতেছিল ডেটাটা কিভাবে যাচ্ছে, আর ইআরডি আমাদেরকে বলবে ডেটাটা কিভাবে স্টোর হবে। ডাটাবেস ডিজাইন করছেন? করতেছেন। ওকে, সো ইআরডিটা কি? ইআরডি হইতেছে আমাদের ইন্টার রিলেশনশিপ ডায়াগ্রাম। মনে করেন যে আমরা যে ডেটাটা আসলো, ডেটা তো আমার ডেটাবেসে রাখতে হবে, ডেটাবেসে যাদের রাখার জন্য তো আমাকে আগে ডেটাবেস বানাইতে হবে, ডেটাবেসে টেবিল তৈরি করতে হবে। সো এই যে টেবিলগুলো কিভাবে স্টোর হবে, আমাদের মনে আছে কিনা আমরা তৈরি করতাম স্টুডেন্ট টেবিল, ক্রিয়েট স্টুডেন্ট। এখন এই যে এখানে যে আমাদের কলামের নাম দিতে হইতো, আইডি, নেম, প্রোগ্রাম, তো এই যে ডেটাগুলো দিতাম, এই ডেটাগুলো কি কি, এইগুলোই হচ্ছে আমরা এখন ডিফাইন করব। কিছু বলবেন? তো আমাদের এই যে যদি একটা স্টুডেন্ট ডেটা রাখতে হয় তখন আমরা এই স্টুডেন্ট লিখি সাধারণত। স্টুডেন্টের দুইটা অ্যাট্রিবিউট আছে, এই যে আইডি একটা অ্যাট্রিবিউট, নেম আরেকটা অ্যাট্রিবিউট। সিমিলারলি কোর্স নামক আরেকটা এন্টিটি আছে, এন্টিটি মিনস হচ্ছে টেবিল। তো এই টেবিলের দুইটা অ্যাট্রিবিউট আছে, একটা কোর্স একটা টাইটেল। একটা স্টুডেন্ট অনেকগুলো কোর্স নিতে পারে,
একটা কোর্সে অনেকগুলো স্টুডেন্ট হইতে পারে। এটাকে আমরা বলতেছি একটা রিলেশনশিপ, স্টুডেন্ট এবং কোর্সের মধ্যে একটা রিলেশন, এটাকে বলতেছি এন্ডোস। রিলেশনটাকে আমরা এইভাবে লিখি। তো এই যে ডায়াগ্রামটা, ডেটাবেজে ডেটাটা কিভাবে রাখবো সেটাই হচ্ছে ERD, এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। তো এটাকে আমরা একটু দেখি। তো এই ERD এর 4টা পার্ট আছে। একটা হচ্ছে এন্টিটি, এন্টিটি মানে হচ্ছে টেবিলগুলা, যে টেবিলে আমরা ডেটা রাখবো সাধারণত এটাকে আমরা রেক্টেঙ্গেল শেপে লিখি। রেক্টেঙ্গেলের মধ্যে টেবিলের নামটা লিখি। এই টেবিলের মধ্যে যে কলামগুলো থাকে, অ্যাট্রিবিউট যেগুলো থাকে সেগুলোকে আমরা এলিপস বা সার্কেল ফরম্যাটে লিখি। সার্কেল তো গোল হয়, এটা ওভাল টাইপের আর কি। রিলেশনশিপ, একটা স্টুডেন্ট একটা কোর্সের মধ্যে যে রিলেশন, টিচার স্টুডেন্টের রিলেশন, একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের রিলেশন, সেটাকে ডায়মন্ড শেপে আমরা লিখি। প্রত্যেকটা টেবিলেরই একটা প্রাইমারি কি থাকে যেটা দিয়ে ওই রোটাকে আইডেন্টিফাই করা যায়, সেটাকে আমরা আন্ডারলাইন দিয়ে লিখি। ওই অ্যাট্রিবিউটটাকে আমরা সাধারণত আন্ডারলাইন দিই। বুঝে গেছে? তারপরে কনফিউশন? ওকে, এই কথাগুলো এখানে বলা আছে, এন্টিটিসগুলো কি কি কিভাবে লিখতে হয়। যেমন সিম্পল মানে সিম্পল বা কম্পোজিট হইতেছে এস, ফার্স্ট নেম লাস্ট নেম, এগুলো হচ্ছে সিম্পল বা কম্পোজিট অ্যাট্রিবিউট। মাল্টিভ্যালুড হইতেছে যেগুলো স্কিলস, ফোন নাম্বারস, যেগুলো মাল্টিপল ভ্যালু থাকে সেগুলোকে বলে আমরা মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট। আর ডেরিভেটিভ হচ্ছে ক্যালকুলেট, একটা অ্যাট্রিবিউট থেকে আমাকে বের করে নিতে হবে। যেমন ডেট অফ বার্থ থেকে আমাকে এজ বের করে নেওয়া যায়, সেগুলোকে বলে আমরা ডেট। তো নেমিং কনভেনশন হচ্ছে আমরা সাধারণত সিঙ্গুলার ফর্ম ইউজ করি, স্টুডেন্ট, তারপরে স্টুডেন্ট ইমেল, ডেট অফ বার্থ, সিঙ্গুলার ফর্ম ব্যবহার করি সাধারণত। তো এই হচ্ছে এন্টিটি। রিলেশনশিপ, রিলেশনশিপগুলো যেটা দেখছেন যে 1 to 1 একটা পার্সনের একটাই পাসপোর্ট থাকে, সেই ক্ষেত্রে আমরা পাসপোর্ট আর পাসপোর্টের দুটো ডিফারেন্ট টেবিল হয়, তখন আমরা মাঝখানে ডাবল দাগ দিয়ে দিই। ডাবল দাগ মানে হচ্ছে 1 to 1, একটা স্টুডেন্ট একটা পার্সনের একটাই পাসপোর্ট আছে, বা একটা পাসপোর্ট একটা স্টুডেন্টেরই থাকবে। সিমিলারলি 1 to many মানে হচ্ছে একটা কাস্টমার মাল্টিপল অর্ডার করতে পারে। তো কাস্টমারের সাইড থেকে একজন কাস্টমার আর অর্ডারের সাইড থেকে এরকম একটা তীর চিহ্ন দেওয়া থাকে। মেনি টু মেনি হচ্ছে অনেকগুলো স্টুডেন্ট অনেকগুলো কোর্স নিতে পারে, এর জন্য দুই পাশে মেনি, স্টুডেন্টের সংখ্যা অনেক হতে পারে, কোর্সের সংখ্যা অনেক হতে পারে। তো এটাকে বলতেছে অ্যাসোসিয়েটিভ এন্টিটি। তো এই মেনি টু মেনি ক্ষেত্রে আমাদের মাঝখানে আরেকটা টেবিল রাখতে হয় সাধারণত, এটা আমরা আসবো। স্যার এই অ্যারোগুলো রিপ্রেজেন্টেশন কি অন্যভাবে হ্যাঁ, করা যেতে পারে, অনেকভাবে করে, অনেকে একজন একভাবে করে। স্যার উদয় 12,000 টাকা দিয়ে ডাটাবেস কোর্স করছে। কেমন কথা অ্যাডভান্স জামাতে ডেটাবেস কোর্সের যে জাভা ওকে, উইকেন্ড অ্যাসোসিয়েটিভ এন্টিটি। মনে করেন যে উইক এন্টিটিগুলো কি আমাদের স্টুডেন্ট টেবিল, স্টুডেন্ট টেবিলে আমাদের একটা প্রাইমারি কি আছে, আইডি, এটা আমরা আইডেন্টিফাই করতে পারতেছি। ঠিক আছে, কোর্স টেবিলে একটা প্রাইমারি কি আছে, সেটা হচ্ছে অর্ডার, কোর্সের কোড আইডেন্টিফাই করতে পারতেছি। মনে করেন অর্ডারের ক্ষেত্রে মানে প্রোডাক্টের অর্ডারের ক্ষেত্রে অর্ডার আইটেমের কথা যদি চিন্তা করি, যে যে অর্ডারগুলো হচ্ছে, যে আইটেমগুলো আছে, এই অর্ডারের একটা আইডি লাগে। এই অর্ডারের কি প্রোডাক্টের একটা আইডি প্রয়োজন হয়, অর্ডার আইডি এবং প্রোডাক্টের আইডি, দুইটা জিনিস লাগতেছে। এই অর্ডার আইটেমটাকে কিন্তু আমি একটা সিঙ্গেল আইডি দিয়ে পাচ্ছি না, যেমন স্টুডেন্টটাকে স্টুডেন্ট আইডি দিয়ে পাইতেছি, কোর্সটাকে কোর্সের কোড দিয়ে পাইতেছি, কিন্তু অর্ডার আইটেমটাকে একটা কোনো অ্যাট্রিবিউট দিয়ে পাওয়া যায় না। যেমন অর্ডার আইডি লাগবে, সাথে প্রোডাক্টের আইডি লাগবে, আদারওয়াইজ এই দুইটা ছাড়া আমি ম্যাপ করতে পারবো না। এগুলোকে আমরা সাধারণত বলি উইক এন্টিটি, যেগুলো আমাদের আরেকটা দুইটা মিলে একটা অ্যাট্রিবিউট হয়, দুইটা মিলে আমি ট্র্যাক করতে পারি, সেগুলোই হতেছে উইক এন্টিটি। এটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন একটু পরে যে কীভাবে কাজ করতেছে। তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। একটা হচ্ছে প্রাইমারি কি, সেটা আপনারা অলরেডি জানেন। ক্যান্ডিডেট কি হচ্ছে, যেমন আমার একটা টেবিল, স্টুডেন্ট টেবিল, এইটার প্রাইমারি কি ধরতে হতেছে আইডিটাকে। আমার এই টেবিলে ইমেইলও ছিল যেটা ইউনিক, এটাকে আমরা ধরিনি, প্রাইমারি হিসেবে চাইলে ধরতে পারতাম কিন্তু আমরা ধরিনি, এটাকে আমরা বলতেছি ক্যান্ডিডেট। ফরেন কি মানে হতেছে অন্য আরেকটা টেবিলে আমি অন্য আরেকটা টেবিলের যে কিটাকে ইউজ করতেছি, যে বেড়াইতে আসছে সেটাকে বলতেছি ফরেন। যেমন এনরোলমেন্ট যদি কোর্স হয়, অ্যাডভাইজিংয়ে হয়, অ্যাডভাইজিং যদি একটা টেবিল হয়, এখানে আমার স্টুডেন্ট আইডি লাগতেছে, কোর্সের আইডি লাগতেছে। তো এই যে এনরোলমেন্ট কোর্সের যে এনরোলমেন্ট, এই টেবিলের যে স্টুডেন্ট আইডি সেটা হচ্ছে ফরেন। এই যে এগুলো হতেছে আমাদের এখানে ডিটেলসে বলা আছে। জিমেইল আইডি তো সেভ হয়ে যেতে পারে।
না কেমিস্ট্রি না আপনার ইমেল কেন আছে জিমেল জীবনও ইয়ে আছে। এটা তো এখনই ক্রিয়েটার স্যার গ্রেডটা এখন স্যার গ্রেডটা এখন স্যার আরে জাভাই রিটেক্ট জাভাতে গ্রেড কমে যাবে স্যার। এই আপনার ইমেল কারো আছে পাসওয়ার্ড দিয়ে আমি আলাদা আপনার জিমেল কারো আছে আপনার জিমেল তো আপনারই আরে ভাই রিটেক্ট খাইতে যেতে এই আসলে আসলে এখানে আসেন শেষ করি আচ্ছা আমরা যদি এটাকে আমাদের যে কোর্স সিস্টেম সিস্টেম আছে এটাকে যদি আমরা ইয়ারডিতে ড্র করতে চাই তাহলে কি হবে আমাদের টিচার এটা একটা টেবিল কোর্স একটা টেবিল স্টুডেন্ট একটা টেবিল যে কটা টেবিল সেই কটা টেবিলকে আমাদের কি করতে হয় আগে লিখতে হয় টিচার কোর্স স্টুডেন্ট তো এই টিচার অনেকগুলো কোর্স নিতেছে তো এখানে 1 এই পাশ থেকে মেন তো রিলেশনটা আমরা বলতেছি যে টিচার্স একটা রিলেশন স্টুডেন্ট এই টিচার অনেকগুলো কোর্স নিতে পারে সিমিলারলি স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে অনেকগুলো স্টুডেন্ট অনেকগুলো কোর্স নিতে পারে সো এই এনরোলস তাকে আমরা বলতেছি এটা আরেকটা টেবিল হবে যেটা একটা রিলেশন স্টুডেন্ট এবং কোর্সের মধ্যে যেটা একটা রিলেশন এনরোলস একটা রিলেশন অনলাইন শপিং সিস্টেমের ক্ষেত্রে সেম আমাদের তিনটা টেবিল যদি আছে যেরকম চিন্তা করি কাস্টমার একটা টেবিল অর্ডার একটা টেবিল প্রোডাক্ট আরেকটা টেবিল তো কাস্টমার এবং অর্ডার একটা কাস্টমার অনেকগুলো অর্ডার করতে পারে দ্যাটস ওয়াই এটা 1 এই পাশে এটা আবার একটা অর্ডারে অনেকগুলো প্রোডাক্ট নিতে পারে তো দ্যাটস ওয়াই এই পাশে মেনি এই পাশেও মেনি টু মেনি রিলেশনশিপ তো এটা হচ্ছে একটা সিম্পল এক্সাম্পল আর একটু ডিটেলসে যদি চিন্তা করি অ্যাসোসিয়েটিভ এন্টিটি অ্যান্ড ওয়ান টু রিলেশনশিপ তো প্রথমে হচ্ছে আমাদের একটা স্টুডেন্টের প্রয়োজন একটা স্টুডেন্টের কী কী আছে স্টুডেন্ট আইডি আছে নেম আছে ইমেল আছে এখন এই স্টুডেন্টের একটা ডিপার্টমেন্টও আছে যে সে কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট এই ডিপার্টমেন্ট ইনফরমেশনগুলো আমরা পাই থেকে আরেকটা টেবিল থেকে যেটা হচ্ছে ডিপার্টমেন্ট টেবিল এই ডিপার্টমেন্ট টেবিলে আমাদের ডিপার্টমেন্ট আইডি আছে নেম আছে আর একটা ডিগ্রি নেম আছে তো এইটা হচ্ছে 1-to-1 রিলেশনশিপ আমাদের একটা স্টুডেন্ট একটা ডিপার্টমেন্টেই বিলং করতেছে তো দ্যাটস ওয়াই এটা হচ্ছে 1-to-1 রিলেশনশিপ সিমিলারলি কোর্সের কথা যদি চিন্তা করি কোর্স আইডি আছে টাইটেল আছে ক্রেডিট আছে যেখানে কোর্স আইডি হচ্ছে আমার প্রাইমারি তো এখন স্টুডেন্ট অনেকগুলো কোর্স নিতেছে তো এই স্টুডেন্ট এবং কোর্সটাকে আমরা বলতেছিলাম এনরোলস রিলেশনশিপ দেখাতেছিলাম ঠিক আছে একটা শেপ দিয়ে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে তো সেটাকে আমরা বলতেছি কি এখন একটা টেবিল হয়ে গেছে সেই ট্রায়াঙ্গেলটা যে এই এনরোলমেন্ট যদি হয় এই এনরোলমেন্টের আমাদের একটা আইডি দিতে হবে যেটা প্রাইমারি কি এই স্টুডেন্ট আইডিটা আসবে এখানে আবার কোর্স আইডিটা আসবে এইখানে এই দুইটা মিলে আমার কি হলো একটা এনরোলমেন্ট হলো আমি একটা কোর্স ডিক্লেয়ার করলাম যে আমার এই স্টুডেন্টটা এই কোর্সটা নিচ্ছে এই টাইটিতে নিচ্ছে এই গ্রেড পাইছে তো এনরোলমেন্ট টেবিলে স্টুডেন্ট আইডিটা হচ্ছে ফরেন কি আর কোর্সটা হতেছে ফরেন কি 2 মানে দুইটা ফরেন কি দুইটা বেরাইতে আসছে তো স্টুডেন্ট আইডি দিয়ে আমি এই টেবিলের নেম পাবো এই নেম থেকে স্টুডেন্টের নেম পাবো কোর্স আইডি থেকে এই কোর্স টেবিল থেকে সেটা টাইটেল বা ক্রেডিটস পাবো এইটাই হতেছে সেই মাঝখানে রিলেশনশিপটা বুঝে গেছে কার কোনো কনফিউশন এই যে স্টুডেন্ট একটা স্টুডেন্ট অনেকগুলো কোর্স নিতে পারে এটা হচ্ছে মেইন আর এখানে এই কোর্সটা অনেকগুলা কোর্সে আসতেছে সেটা 1-to মেইন যেহেতু রিলেশনশিপ আছে দ্যাটস ওয়াই 1-to মেইন স্যার নো এসকিউএলেরও কি ইআরডি ডায়াগ্রাম হয় হ্যাঁ হতে পারে তখনও কি সেম রুলস অ্যাপ্লাই করে রুলস একই সব দেখেন একই জিনিস আমি আবার ডিফারেন্ট ফরম্যাটে রাখতেছি এটা একটা ফরম্যাট দেখছেন একটা ফরম্যাট এটা আরেকটা ফরম্যাট আপনি যদি নেটে সার্চ দিবেন এক এক সময় দেখবেন এক এক রকম আমরা কোনটা নেটে করছি ঠিক আছে আপনারা এইভাবে করছেন এই জন্য আমি এটাই নিয়ে আসছি এটাকে আমরা বলতেছি চেইন নোটেশন যেটাকে আমরা বলি কনসেপচুয়াল ইয়ার্কি মনে করেন আপনি বাইরের পার্সনের সাথে কথা বলতেছেন যে আসলে কোড বোর্ড বুঝে না তখন আমরা কি করব এই পার্টটা ব্যবহার করব এইভাবে আমরা সাধারণত কনসেপচুয়াল ইয়ার্কিতে ব্যবহার করি একটা শেপ থাকে এখানে ওভাল শেপ থাকে এইভাবে করে আমরা ব্যবহার করি ঠিক আছে সেম জিনিসটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি তো পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে দুই রকমের এই চেইন নোটেশনটা আমরা ব্যবহার করবো বিজনেস ক্লায়েন্টের ক্ষেত্রে প্রজেক্ট ম্যানেজারের ক্ষেত্রে নন টেকনিক্যাল স্টেক হোল্ডারের ক্ষেত্রে ঠিক আছে আর যখন আমরা টেবুলার ফর্মেট ব্যবহার করবো সেইটা সাধারণত সফটওয়্যার ডেভেলপারদের জন্য আমরা বানাই যে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর ডেটাবেস তৈরি করবে তার ক্ষেত্রে আমরা এই জিনিসগুলোকে ওই ফর্মেট টেবিল আকারে টেবুলার ফর্মেটে সুন্দরভাবে দেখে তো দুইটাই আসলে ইআরডি একটা চেইন নোটেশন আর একটা টেবুলার বা ক্রস ফুট একটা হচ্ছে নাম হচ্ছে ক্রস ফুট কাকের পা ঠিক আছে এই যে ইয়ারটি এক্সাম্পল দেওয়া আছে
সেম জিনিসটা আবার এক্সাম্পল দেওয়া আছে, দেখেন কাস্টমার, এটা হচ্ছে ই কমার্স সিস্টেমের একটা এক্সাম্পল। এটা কাস্টমার আইডি দেওয়া আছে এবং একটা কাস্টমার অনেকগুলো অর্ডার করতে পারে। তো একটা অর্ডার আইডি আছে, অর্ডারের ডেট আছে, টোটাল অ্যামাউন্ট আছে এবং কোন কাস্টমার আইডি, এটা 1 to many রিলেশনশিপ। তো এই একটা অর্ডারে অনেকগুলা অর্ডার আইটেম থাকতে পারে, কারণ একটা অর্ডারে তো আপনার একটাই প্রোডাক্ট থাকবে মতো না। তো এই অর্ডারের কোয়ান্টিটি অনেকগুলো হতে পারে, যে এই অর্ডারের প্রোডাক্ট আইডি হচ্ছে এটা, কোয়ান্টিটি এই এক কয়টা এবং এটা সাব টোটাল কয়টা, এটা এখানে অ্যাড করতে। তো প্রোডাক্টের আইডি দিয়ে আমার প্রোডাক্ট কলাম থেকে, প্রোডাক্ট টেবিল থেকে আসবে। প্রোডাক্ট আইডি থেকে আমরা কি পাবো, প্রোডাক্ট টেবিল আছে একটা, যেখান থেকে আমি নেম পাবো, স্টক কয়টা আছে, ইউনিট প্রাইস কত, সেটা এখান থেকে পাবো। এখান থেকে আমি অর্ডার আইটেমে আসতেছি। তো এই যে অর্ডার আইটেম, এখানে আমরা দেখেন কোনো আলাদা কোনো অর্ডার আইডি দিই নাই, অর্ডার এখানে আসতেছে, অর্ডার আইটেম আইডি প্রোভাইড করি না। এই অর্ডার আইটেম পাওয়ার একমাত্র ওই কি, অর্ডার আইডি এবং কোড আইডি দুইটা মিলে হইতেছে আমি একটা অর্ডার আইটেম পাবো, ঠিক আছে। তো এটাকে বলতেছে অ্যাসোসিয়েটেড এন্টিটি, এটাকে যেটা আমি বুঝাইতেছিলাম, ঠিক আছে। তো আপনি চাইলে অর্ডার আইটেম আইডিও দিতে পারতেন, তাহলে এটা দিয়ে পারা যেত। তারপরে কনফিউশন আছে এটা নিয়ে। তো যখন আপনার ইআরপি ডায়াগ্রাম শেষ, তখন আপনার ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কি করবেন, তখন আপনি দেখবেন কাস্টমার নামে আমি দেখতেছি কাস্টমার একটা টেবিলের নাম, কাস্টমার আইডি হচ্ছে ফরেন কি, নেম, ইমেল। তখন আপনি এরকম একটা টেবিল তৈরি করবেন, আপনার তো এটা পারেন, ডেটাবেজ দিতে শিখছেন। এটা দেখে লিখবেন ক্রিয়েট টেবিল কাস্টমার, প্রাইমারি কি, কাস্টমার আইডি, এটা ইন্টিজার, নেম, ভার্চুয়াল, ইমেল, ভার্চুয়াল, এরকম করে টেবিল তৈরি করবেন। তারপরে আবার দেখতেছেন অর্ডারটা তৈরি করতে হবে, ওকে ফাইন, ক্রিয়েট টেবিল অর্ডার, এরকম করে এটা দেখে আপনাকে কি করতে হবে, টেবিল তৈরি করতে হবে, ঠিক আছে। এখনো কিন্তু কোডিংয়েই যাইনি আমি, মাত্র টেবিল করে দিবেন না আপনি এগুলো কি আপনি হ্যাঁ, এটা শিখতে হবে না, নাহলে কেমনে আসবে, মডেল আসবে কোথা থেকে? অ্যানোটেশন থেকে সো এটা হচ্ছে মডেলিং কম্পারিজন। আমরা সবার প্রথমে দেখলাম ইউজ কেস ডায়াগ্রাম, তারপর দেখলাম ডেটা ফ্লো ডায়াগ্রাম, এখন দেখলাম এন্টিটি রিলেশনশিপ। তো ইউজ কেস থেকে আমরা ইউজার ইন্টারেকশন জানছি, যে ইউজার কিভাবে কাজ করতেছে। ডেটা ফ্লো থেকে আমি একটু ভিতরে ঢুকছি, যে এই ডেটাটা সিস্টেমের ভিতরে কিভাবে প্রসেস হচ্ছে, যাচ্ছে, ফ্লো হচ্ছে। এবং লাস্টে আমরা ডেটা স্ট্রাকচার দেখলাম, যে ডেটাবেজে আসলে আমরা কিভাবে ডিজাইন করতেছি, ডেটাবেজে ডেটাটা রাখতেছি। তো একই কথা আবার বলতেছে যে আমাদেরকে সবসময় কিপ ইট সিম্পল, আমি যেটা এতে শিখেছিলাম, ঠিক আছে। কিপ ইট সিম্পল, স্টুপিড বলে লাস্টে, ঠিক আছে, দ্যাটস ওয়াই এটাকে কিস বলে। তো সিমিলারলি এটা একটা কি বলে, ডিজাইন প্যাটার্ন, ঠিক আছে। তো সিমিলারলি কনসিস্টেন্ট নেমিং থাকতে হবে, নেমিংগুলো দেখে বুঝতে হবে, স্টেক হোল্ডারের সাথে ভ্যালিডেট করতে হবে। এই সব কিছু আর কি আপনাদেরকে প্রপার বেস্ট প্র্যাকটিস ফলো করে করতে হবে। তাড়াতাড়ি জানি কি হয়। তো এই জিনিসটাকে একটা ডায়াগ্রাম আমরা দেওয়া আছে, শেষ তো আরেকটা আছে মনে হয়। তো যদি আমরা ইউজ কেস চিন্তা করি, প্লেস হোল্ডার এইভাবে আমরা লিখছিলাম ইউজ কেসগুলোকে। এই জিনিসটাকে আমরা প্রসেসের মধ্যে নিয়ে আসলে এটাকে ভাঙতে হবে, যে অর্ডার কাস্টমার, অর্ডার থেকে রেস্টুরেন্টে যাচ্ছে, এই ডেটাবেস থেকে আসতেছে, এবং এটাকে ডিএমডিতে চিন্তা করলে, ইআরডিতে চিন্তা করলে এই রিলেশনশিপটা এইভাবে করে আমরা আঁকবো, যে 1 to many, many to 1, এইভাবে করে আঁকবো। তো এই হলো বিষয়। একটা আছে ম্যাপিং ফ্লোস টু এন্টিটিস। তো যদি আপনার একটা ফ্লো থাকে, যে আপনার একটা ফর্ম আছে, তো ফর্ম হলে পরে স্টুডেন্ট টেবিলে আপনাকে এইভাবে করে আঁকতে হবে, যে স্টুডেন্টের এখানে ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল। কিন্তু যেহেতু একটা স্টুডেন্টের আইডি লাগবে, দ্যাটস আমাদের একটা প্রাইমারি কি ডিফাইন করতে হবে। ফর্মে কিন্তু প্রাইমারি কি নাই, কিন্তু আপনাকে ডিজাইন করার সময় একটা প্রাইমারি কি ডিজাইন করতে হবে। অর্ডারের সময় আসছে, আপনি একটা অর্ডার রিকোয়েস্ট আসছে, কিন্তু আপনাকে একটা অর্ডার আইডি দিয়ে রাখতে হবে, নাহলে পরে কিন্তু আপনি পরে ট্রেস করতে পারবেন না। শেষ। তো এগুলো দেখে নিয়ে কোয়েশ্চেন, যেটা টাইম শেষ ডিসকাস করলাম না, এই জিনিসগুলো আজকে আমরা শিখলাম, ডিএফডি আর ইআরডি।